সেকেন্ডে দেখে নেব। সেকেন্ডে দেখে নেব কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো। আসুন আমার সঙ্গে। কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে মোট ৩ টি। কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে মোট কতটি? ৩ টি। ১ নম্বর মৃত্যু ক্ষুধা, কুহেলিকা এবং বাঁধনহারা। এই ৩ টি উপন্যাস কিভাবে মনে রাখবেন? একটা টেকনিক আপনাদের শিখাই দিই। একবার মুখে, মুখে উচ্চারণ করে শুধু বলুন। যে মৃত্যু ক্ষুধায় কুহেলিকা বাঁধনহারা হলো। কি বললাম? একবার রিপিট করুন। মৃত্যু ক্ষুধায় কুহেলিকা বাঁধনহারা হলো। আমাদের পড়াটা মুখস্থ হয় না কি জন্য জানেন? কারণ আমরা একবার রিপিট করি না। আমরা একবার পড়ে চলে যাই। পরবর্তীবার আমরা রিপিট করতে চাই না। একবার বলুন, তাহলে এখনই মুখস্থ। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একজন কিংবদন্তির নাম। যেখান থেকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, সমস্ত পরীক্ষায় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, তার জীবনী থেকে প্রশ্ন এসে থাকে। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী এবং আদ্যপান্ত। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যত তথ্য আছে, সব তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন, দেরি না করে শুরু করা যাক। কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম থেকে তিনি কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম হচ্ছে ইংরেজিতে 1899 সালে জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। এই আমি যখন পড়াবো, এই পড়াটা সঙ্গে, সঙ্গে আপনারা একটু আত্মস্থ করার চেষ্টা করবেন। এমনভাবে মানে বলবেন না বা মনে করবেন না যে থাক পরে মুখস্থ করে নিব না। না, পরে বইয়ে তো আছে মুখস্থ করে নাও। ওইটা ভুলে যায়। এখনই আমার সঙ্গে মুখস্থ করার চেষ্টা করেন। যেটা বলব সঙ্গে, সঙ্গে সেটা মুখস্থ হয়ে যায়। আমি বলব মুখস্থ হয়ে যাবে। দেখুন, কাজী নজরুল ইসলাম ইংরেজি কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালের ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। এখন আমি যে জিনিসটা শিখাবো, গত ক্লাসেও আমি এটা শিখাইছি, কিন্তু আরেকটু এড করা আমাকে যুক্ত ছিল। সেটা হচ্ছে আপনি জানেন যে 1899 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্নটা এমন আসে তিনি বাংলায় কত সালে জন্মগ্রহণ করেন, কতদিন আমি বলছিলাম যে কোনো ইংরেজি সাল থেকে 593 বাদ দিলে বাংলা সংখ্যা চলে আসবে। সেহেতু কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ, এখান থেকে 593 বাদ আসে 1306 বঙ্গাব্দ। ঠিক এমনভাবে আপনি যদি কোনো বাংলা সাল আপনার মনে আছে, কিন্তু আপনার কোনো কারণবশত ইংরেজি সালটা মনে নাই, ঠিক তখন আবার আপনি কি করবেন? ওই বাংলা সালটার সঙ্গে 593 যুক্ত করবেন, তাহলে ইংরেজি সালটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরের টপিকসটা দেখি আমি। কাজী নজরুল ইসলামের পিতা, পিতা এবং মাতা সম্পর্কে দেখি। কাজী নজরুল ইসলামের পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ। তিনি একজন মসজিদের ইমাম ছিলেন। তারপরে এরপরে তার মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন। মাতার নাম জাহেদা খাতুন। তিনি একজন গৃহিণী ছিলেন এবং কাজী নজরুল ইসলাম তার পিতামাতার ষষ্ঠতম সন্তান ছিলেন। কাজী নজরুল ইসলাম তার পিতামাতার কততম সন্তান ছিলেন? ষষ্ঠতম সন্তান ছিলেন। এবং আরেকটা বিষয় আমি এখানে এড করছি, সেটা হচ্ছে স্ত্রী। কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কি ছিল? কাজী নজরুল ইসলামের ১ম স্ত্রীর নাম ছিল নার্গিস এবং দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল? প্রমিলা। একটু মুখস্থ করেন। এটা এক্সেপশনাল একটা বস্তু। খুব এক্সেপশনাল ভাবে এটা আসে। কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কি ছিল? নার্গিস এবং প্রমিলা। এরপরে কাজী নজরুল ইসলাম ১৯০৭ সালে ৮ বছর বয়সে তার বাবাকে হারান। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে তার বাবাকে হারান? মাত্র ৮ বছর বয়সে ১৯০৭ সালে। এবং তার বাবাকে হারানোর পর তাদের অনেক কষ্টের মাধ্যমে কি জীবনযাপন করতে হয় আরকি, করা লাগে। এরপর ১৯০৯ সালে ১০ বছর বয়সে তিনি মক্তবে নিম্ন প্রাইমারি পড়াটা শেষ করেন। কত সালে? মাত্র ১৯০৯ সালে ১০ বছর বয়সে। ১৯০৯ সালে ১০ বছর বয়সে মক্তব থেকে তিনি নিম্ন প্রাইমারি পড়াটা শেষ করেন এবং সেখানে ১ বছর শিক্ষকতা করেন। এরপর তিনি ১৯১১ সালে ১২ বছর বয়সে লেটোর দলে যোগদান করেন সেখান থেকে পালা গান রচনা করেন এবং এই পালা গান রচনা করার মাধ্যমে তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রশ্ন আসে যে কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন কত বছর বয়সে? উত্তর হবে ১২ বছর বয়সে। আবার এরকম প্রশ্ন আসে, কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল প্রতিভার সত্তার অধিকারী হয়ে ওঠেন কিভাবে, কখন, কিভাবে? পালা গান রচনা করার মাধ্যমে, মাত্র ১২ বছর বয়সে ১৯১১ সালে। এরপরে ১৯১৭ সালে কি হয়? ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম ৪৯ নং বাঙালি পল্টনে যোগদান করেন। সেখানে সৈনিক হিসেবে যোগদান করেন এবং কিছুদিন পর সেখান থেকে সৈনিক থেকে কি হাবিলদার পদে প্রমোশন হন। এরপর হচ্ছে ১৯২০ সাল। ১৯২০ সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় এবং তিনি দেশে ফিরে আসেন এবং কি পুরো সময়টাতে তিনি সাহিত্যে মনোনিবেশ করেন। সাহিত্যের দিকে নজর দেন। এরপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ১৯৪২ সাল। ১৯৪২ সালে কাজী নজরুল ইসলাম ৪৩ বছর বয়সে একটা রোগে আক্রান্ত হন। আমরা সকলেই এই বিষয়টা জানি যে কাজী নজরুল ইসলাম ৪৩ বছর বয়সে দুরারোগ্য কোনো একটা রোগে আক্রান্ত হন। কিন্তু আমরা কেউই জানি না, অধিকাংশই জানি না। হাতে গোনা কয়েকজন হয়তোবা জানেন যে কাজী নজরুল ইসলাম কি রোগে আক্রান্ত হয়? বলুন তো কি রোগে আক্রান্ত হয়?
দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। অ্যাকচুয়ালি রোগটার নাম কি হবে? রোগটার নাম হচ্ছে পিক্স ডিজিজ। কি রোগে আক্রান্ত হয়? পিক্স ডিজিজ বা দুরারোগ্য রোগে আক্রান্ত হন ৪৩ বছর বয়সে ১৯৪২ সালে এবং তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন। কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। এরপর আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে ১৯৭২ সাল। ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে তথা বাংলাদেশ সরকারের নেতৃত্বে এবং ১৯৭২ সালেই তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। এবারে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য জেনে নিই। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয়। আমরা আগেই জেনেছি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি উপাধি দেওয়া হয় কত সালে? ১৯৭২ সালে। ১৯৭২ সালে। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? কাজী নজরুল ইসলাম ছদ্মনাম হচ্ছে ধূমকেতু এবং বুলবুল। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ছিল? ধূমকেতু এবং বুলবুল এবং আরো আছে ডাকনাম। ডাকনাম এবং ছদ্মনাম কিন্তু দুটো আলাদা একটা বিষয়। এক করে ফেলবেন না আপনারা। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল হচ্ছে দুটো। একটা হচ্ছে ধূমকেতু এবং হচ্ছে বুলবুল। এরপরে যেটা দেব সেটা হচ্ছে ডাকনাম। ডাকনাম এবং ছদ্মনাম দুটো কিন্তু আলাদা বিষয়। আপনারা দুটো বিষয়টাকে এক করে ফেলবেন না। অ্যা কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। এটা আমরা অনেকেই জানি এবং তার আরো একটা ডাকনাম ছিল সেটা হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি কাজী নজরুল ইসলামের ডাকনাম এবং তার আরো একটা ডাকনাম আছে সেটা হচ্ছে নজরা। পরীক্ষায় যদি প্রশ্নটা এমন আসে যে নজর আলী কোন লেখকের ডাকনাম? উত্তরটা হবে কাজী নজরুল ইসলাম। এরপর কাজী নজরুল ইসলাম আসলে কি ছিলেন? মানে তার পেশা কি ছিল বা কি বলব? তিনি কি শুধু লেখক ছিলেন? তিনি কি শুধু কাব্যগ্রন্থ রচনা করেছেন? তিনি কি শুধু কবিতাই রচনা করেছেন? না, তিনি একাধারে ছিলেন একজন কবি ছিলেন, সুরকার ছিলেন, গীতিকার ছিলেন, নাট্যকার ছিলেন, ঔপন্যাসিক ছিলেন এবং সম্পাদক ছিলেন। তিনি ইসলামিক গান রচনা করেন। প্রায় ২৯টি গান রচনা করেন। একজন মানুষ এতগুলো কাজ কিভাবে করতে পারে? কাজী নজরুল ইসলাম একজন কবি ছিলেন, সুরকার ছিলেন, গীতিকার ছিলেন, নাট্যকার ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, সম্পাদক ছিলেন এবং এমনকি তিনি কতটি গান রচনা করেন? ২৯০০ গান রচনা করেন। বাংলা সাহিত্যে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো লেখক তার সঙ্গে মেলানো বা তার সঙ্গে তুলনা করা যায় না বললেই চলে। কারণ তিনি অন্যান্য সাধারণ একজন ব্যক্তি ছিলেন যে ২৯০০ গান রচনা করেন। এরপরে কাজী নজরুল ইসলামের ১ম কবিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশ পায়? বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, অ্যাডমিশন পরীক্ষা, ব্যাংকের চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষার প্রশ্ন থাকে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? উত্তরটা হবে ১৯২২ সালে। কত সালে বলুন? ১৯২২ সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়। শুধু এটাই নয়, প্রশ্ন এখান থেকে আরো আসে যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। প্রশ্ন শুধু এখানেই থেমে নাই, প্রশ্ন আরো আসে। যে বিজলী পত্রিকা সেটা কোন ধরনের পত্রিকা? মাসিক, সাপ্তাহিক না দৈনিক পত্রিকা? এটা হচ্ছে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি। এবং এই বিদ্রোহী কবিতাটি মাত্র ২২ বছর বয়সে সরি ১৯২২ সালে মাত্র ২৩ বছর বয়সে প্রকাশিত হওয়ার পরে পুরো বাংলাদেশব্যাপী পুরো পৃথিবীব্যাপী তিনি তার খ্যাতি ছড়াই পড়েন কি নামে? বিদ্রোহী কবি হিসেবে। এরপর তিনি ৩ টা পত্রিকার সম্পাদক ছিলেন। কয়টা পত্রিকার সম্পাদক ছিলেন? মাত্র ৩ টা পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে এবং প্রশ্নটার কোয়ালিটি এমন থাকে যে নিচের কোন পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম ছিলেন না? এই ৩ টা অপশন দিয়ে দেবে তখন নবজীব, ধূমকেতু, লাঙ্গল এবং আরেকটা দিয়ে দিতে পারে বা আঙ্গুর পত্রিকা দিয়ে দিতে পারে। খুব বুঝে শুনে আপনাদেরকে উত্তর করতে হবে। সেটা এই প্রশ্নের উত্তর জানতে হলে উত্তর করতে হলে আপনাকে ৩ টাই জানা লাগবে। একটু দেখুন মনোযোগ সহকারে দেখুন। কাজী নজরুল ইসলামের ১ম যে পত্রিকার সম্পাদক ছিলেন সেটা হচ্ছে নবযুগ যেটা ১৯২০ সালে প্রকাশিত হয়। এই নবযুগ হচ্ছে একটা সান্ধ্য পত্রিকা ছিল। কেমন পত্রিকা ছিল? তাহলে আমরা কি শিখলাম? কাজী নজরুল ইসলাম ৩ টা পত্রিকার সম্পাদক ছিলেন। তার মধ্যে ১ম যে পত্রিকা ছিল সেটা হচ্ছে নবযুগ। এটা ১৯২০ সালে প্রকাশিত হয়। এটা ছিল একটা সান্ধ্য পত্রিকা। এটার পত্রিকার বৈশিষ্ট্য কেমন? নবযুগ পত্রিকার একটি সান্ধ্য পত্রিকা ছিল এবং ধূমকেতু ২য় নম্বর পত্রিকা হচ্ছে ধূমকেতু। এটা হচ্ছে ১৯২২ সালে প্রকাশিত হয় এবং এটা ছিল হচ্ছে অর্ধ সাপ্তাহিক। মানে অর্ধ সাপ্তাহিক তার মানে এই পত্রিকাটা ১ সপ্তাহে ২ বার প্রকাশিত হয় এবং ৩য় নম্বর যে পত্রিকা ছিল সেটা হচ্ছে লাঙ্গল যেটা ১৯২৫ সালে প্রকাশিত হয়। তাহলে আমরা আরেকবার রিপিট করি কাজী নজরুল ইসলাম কয়টা পত্রিকার সম্পাদক ছিলেন? মাত্র ৩ টা পত্রিকার সম্পাদক ছিলেন। কি ছিল? নবযুগ, ধূমকেতু এবং লাঙ্গল। হ্যাঁ, এরপর দেখুন ১৯২২ সালে কাজী নজরুল ইসলাম একটা কবিতা প্রকাশিত হয়। সেটা হচ্ছে আনন্দময়ীর আগমন। যেটাকে বহিষ্কার করা হয় বা কি বলবো সেটাকে ব্যান করে দেওয়া হয় বাংলাদেশ সরকার কর্তৃক। একটা রাজনীতি বিষয়ে কবিতা হইজার কারণে তাকে ১ বছর কারাবরণ করা হয় আরকি। তাকে শাস্তি স্বরূপ ১ বছর কারাদণ্ড দেওয়া হয়। আনন্দময়ীর আগমন এটা কোন ধর্মের লেখনী? এটা হচ্ছে একটি পত্রিকা যেটা ১৯২২ সালে প্রকাশিত হয় যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ১ বছর কারাবরণ করতে হয়।
সেকেন্ডে দেখে নেব, 1 সেকেন্ডে দেখে নেব কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো। আসুন আমার সঙ্গে। কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে মোট ৩টি। কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে মোট কতটি? ৩টি। ১ নম্বর মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং বাঁধনহারা। এই ৩টা উপন্যাস কিভাবে মনে রাখবেন? এটা টেকনিক আপনাদের শিখাই দিই, একবার মুখে, মুখে উচ্চারণ করে শুধু বলুন। যে মৃত্যুক্ষুধায় কুহেলিকা বাঁধনহারা হলো। কি বললাম? একবার রিপিট করুন। মৃত্যুক্ষুধায় কুহেলিকা বাঁধনহারা হলো। আমাদের পড়াটা মুখস্থ হয় না কি জন্য জানেন? কারণ আমরা একবার রিপিট করি না। আমরা একবার পড়ে চলে যাই। পরবর্তীবার আমরা রিপিট করতে চাই না। একবার বলুন, তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে। আমার সঙ্গে বলুন। মৃত্যুক্ষুধায় কুহেলিকা বাঁধনহারা হলো। তাহলে এখানে ৩ টা উপন্যাস কি, কি পাইলাম? ১ম উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং বাঁধনহারা। একেকটা উপন্যাসের নাম। বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃত্যুক্ষুধা কোন ধরনের উপন্যাস? এটি একটি সামাজিক উপন্যাস। কেমন উপন্যাস বলুন? সামাজিক উপন্যাস, যেটি ১৯৩০ সালে প্রকাশিত হয়। মৃত্যুক্ষুধা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? ১৯৩০ সালে প্রকাশিত হয়। এবং মৃত্যুক্ষুধা কোন ধরনের উপন্যাস? এটি একটি সামাজিক উপন্যাস। এবং কুহেলিকা, কুহেলিকা কোন ধরনের উপন্যাস? কুহেলিকা এটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস। কুহেলিকা কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। এবং এটি প্রকাশিত হয় ১৯৩১ সালে। এবং বাঁধনহারা, বাঁধনহারা হচ্ছে কোন ধরনের উপন্যাস? এটা হচ্ছে পত্র উপন্যাস। এটি কোন ধরনের উপন্যাস বলুন? এটি একটি পত্র উপন্যাস, প্রকাশিত হয় ১৯২৭ সালে। এখন আমি যদি প্রশ্ন করি, এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে কাজী নজরুল ইসলামের উপন্যাস কয়টি? ৩টি। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি বলুন তো? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা, যেটা ১৯২৭ সালে প্রকাশিত হয়। আবার প্রশ্ন এভাবে আসে, কাজী নজরুল ইসলামের উপন্যাস বাঁধনহারা এটি কোন ধরনের উপন্যাস? এটি পত্র উপন্যাস। এরপর প্রশ্ন আসে, কুহেলিকা কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক উপন্যাস, ১৯৩১ সালে প্রকাশিত হয়। মৃত্যুক্ষুধা কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস, ১৯৩০ সালে প্রকাশিত হয়। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। আসুন নাটকগুলো একটু দেখে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আছে মোট ১, ২, ৩, ৪, ৪টা। মাত্র ৪টা নাটক আছে। ১, ২, ৩, ৪টা। ৪টা নাটক আমি একবার বলি, সেটা হচ্ছে আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে এবং ঝিলিমিলি। এই ৪টা নাটককে আমরা কিভাবে মুখস্থ করতে পারি? এমনভাবে মুখস্থ করব যাতে এই পড়াটা আমাদের আর জীবনে কোনোদিন ভুল না হয়। চলুন এই লাইনটা একবার দেখি। যে আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি শাড়ি পরেছে। জাস্ট একটা কথা মনে রাখুন যে আলেয়া এবং মধুমালা নামের ২ টা মেয়ে পুতুলের বিয়েতে কি রঙের শাড়ি পরেছে? হ্যাঁ, ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। এখানে তার কাজী নজরুল ইসলামের ৪ টা উপন্যাস, ৪ টা নাটক কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। একটা হচ্ছে আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। মনে থাকবে? এরপর যেটা দেখব সেটা হচ্ছে ছোট গল্প। কাজী নজরুল ইসলামের ছোট গল্প কি, কি আছে? কাজী নজরুল ইসলাম ছোট গল্পের মধ্যে রয়েছে রিক্তের বেদন, ব্যথার দান, শিউলি মেলা। কি, কি বললাম? এখানে পুরো টেকনিক নেই, নিজের মতো করে এটাকে মনে রাখতে হবে। আমার সঙ্গে একবার বলুন যে কাজী নজরুল ইসলাম ছোট গল্প হলো রিক্তের বেদন, ব্যথার দান, শিউলি মালা। রিক্তের বেদন, ব্যথার দান, শিউলি মালা। এখন কি পড়লাম? আমরা একটু রিপিট করে আসি তো, একটু প্র্যাকটিস করে আসি। সেটা ১ম এ শিখছিলাম কাজী নজরুল ইসলামের উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে মাত্র ৩টি। তার ১ম টা ছিল মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা। মৃত্যুক্ষুধা এটা হচ্ছে সামাজিক উপন্যাস, যেটা ১৯৩০ সালে প্রকাশিত হয়। কুহেলিকা যেটা রাজনৈতিক উপন্যাস, কত সালে প্রকাশিত হয়? হ্যাঁ, ১৯৩১ সালে প্রকাশিত হয়। এবং বাঁধনহারা যেটা কোন ধরনের উপন্যাস? এটা একটা পত্র উপন্যাস এবং এটি কত সালে প্রকাশিত হয়? ১৯২৭ সালে প্রকাশিত হয়। এবং আমরা এটাও দেখেছি যে কাজী নজরুল ইসলামের ১ম উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের ১ম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। এরপরে যেটা দেখেছিলাম নাটক। নাটকের ওই সংজ্ঞাটা, ওই টেকনিকটা, ও একটা লাইন কি ছিল? যে আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি শাড়ি পরেছে। এবং ছোট গল্প কি, কি ছিল? রিক্তের বেদন, ব্যথার দান এবং শিউলি মালা। দেখুন এখানে একটা টেকনিক আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে রিক্তের বেদন। রিক্তের বেদন আবার দিয়ে আরেকটা শুরু ব্যথার দান। কি বললাম? রিক্তের বেদন, ব্যথার দান এবং আরেকটা হচ্ছে শিউলি মালা। রিক্তের বেদন, ব্যথার দান, শিউলি মালা। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সম্পর্কে। কাজী নজরুল ইসলাম অসংখ্য কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে আমরা হাতে গোনা কয়েকটি কাব্যগ্রন্থ এখন মুখস্থ করব। কিভাবে মুখস্থ করব? আসুন একটু দেখি। আচ্ছা, মুখস্থ করার আগে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় পড়াশোনা করে একটু ভুল উপায় করি। আমাদের মস্তিষ্কটা আসলে অলস। মানে বেশি তথ্য নিতে চায় না। আমরা পড়ার সময় বলি, যেকোনো বিষয়ে পড়ার সময় বলি, বেশি কথা বলে আমরা মুখস্থ করার চেষ্টা করি। আমরা তখন বলি উম যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কয়টা কথা বললাম একবার দেখেন এখানে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ৬ টা কথা বলতেছি। এত কথা বলার আমাদের সময় নাই। একবারে শর্টকাট শিখব কি? অগ্নিবীণা নজরুল, অগ্নিবীণা নজরুল। সঞ্চিতা
নজরুল, দোলন চাপা নজরুল, ভাঙার গান নজরুল, সাম্যবাদী নজরুল, সিন্ধু হিন্দল নজরুল, সন্ধ্যা নজরুল, প্রলয় শিখা নজরুল, বিষের বাসি নজরুল, ছায়ানট নজরুল, সর্বহারা নজরুল, মরু ভাস্কর নজরুল, ঝিঙে ফুল নজরুল, খাদ ভাই চম্পা নজরুল, ঝড় নজরুল। আমার সঙ্গে আপনারাও একবার বলার চেষ্টা করেন। কি বললাম? প্রথমে যেই কাব্যগ্রন্থটা বলছিলাম সেটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কাব্যগ্রন্থ হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। তাহলে আমি যদি প্রশ্ন করি, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। এটি কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় ১৯২২ সালে। কত সালে প্রকাশিত হয় অগ্নিবীণা কাব্যগ্রন্থটি? ১৯২২ সালে প্রকাশিত হয় এবং এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এবং এখান থেকে একটা প্রশ্ন আসলো, আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন দিই সে সময় ২০০০ বাই ২০২২ সালে এই প্রশ্নটা আসছিল। ২০২২ সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই প্রশ্ন আসছিল যে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ এটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন? এবং ওই প্রশ্নটা আমি নিজেই ভুল করে আসি এবং বাসায় এসে বই খুলে দেখি। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম বারেন্দ্র ঘোষ, যিনি একজন সাংবাদিক ছিলেন, তাকে উৎসর্গ করেছিলেন। আমরা সকলেই পড়ে আসছি। আমরা শুধু এটা নিয়ে পড়ে থাকি যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনটা উৎসর্গ করেন? সঞ্চিতা নামক কাব্যগ্রন্থ উৎসর্গ করেন। কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থ কে কাকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন, এই বিষয়টা কিন্তু আমার মাথায় রাখতে চায় না বা এতদিন কোথাও এই তথ্যটা পাইনি। আজ আমি এই তথ্যটা দিয়ে দিলাম, একটু মুখস্থ করে নেয় যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন? বারেন্দ্র ঘোষ। বারেন্দ্র ঘোষ কে ছিলেন? উনি একজন সাংবাদিক ছিলেন। এরপর আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বিশেষ করে কলেজ লেভেলে যারা আছো তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে, অগ্নিবীণা কাব্যগ্রন্থের ১ম কবিতার নাম কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের ১ম কবিতার নাম হচ্ছে 'প্রলয় উল্লাস'। এবং প্রশ্ন আসে, অগ্নিবীণা কাব্যগ্রন্থের ২য় কবিতার নাম কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের ২য় কবিতার নাম হলো 'বিদ্রোহী'। প্রশ্ন দুটো একদম সুন্দর করে মাথার মধ্যে সেটআপ করে নাও যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি ১৯২২ সালে প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি হলো কাজী নজরুল ইসলামের সর্বপ্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন? বরেন্দ্র ঘোষকে। বরেন্দ্র ঘোষ কে ছিলেন? একজন সাংবাদিক ছিলেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের ১ম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। কিভাবে মুখস্থ করব দেখুন। প্রলয় না? প্রলয় লিখতে সর্বপ্রথম আছে শব্দটা। প্রথম পয়রা ফলা থ ম। প্রথম লিখলেও কি? প্রথম আছে, দেখুন মিল আছে না? তাহলে প্রথম অগ্নিবীণা কাব্যগ্রন্থের ১ম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। এবং ২য় কবিতার নাম কি? ২য় কবিতার নাম হচ্ছে বিদ্রোহী কবিতা। এরপরে কি শিখছিলাম? আমরা হচ্ছে অগ্নিবীণা নজরুল, সঞ্চিতা নজরুল, দোলনচাঁপা নজরুল, ভাঙার গান নজরুল, সাম্যবাদী নজরুল, সিন্ধু হিন্দল নজরুল, সন্ধ্যা নজরুল, প্রলয় শিখা নজরুল, বিষের প্রলয় শিখা নজরুল, বিষের বাসি নজরুল, ছায়ানট নজরুল, সর্বহারা নজরুল, মরু ভাস্কর নজরুল, ঝিঙে ফুল নজরুল, সাত ভাই চম্পা নজরুল, ধর নজরুল। আপনাদেরকে এভাবে পরীক্ষার খাতায় যখনই দেখবেন বলবে যে ঝড় কাব্যগ্রন্থটি কে লিখেছেন, তখন আপনার অটোমেটিক্যালি মাথার মধ্যে আসতে হবে যে ঝড় নজরুল। এই কথাটা তখন মনে পড়বে। কারণ আপনি পরিশ্রম করে গেছেন, আপনি পড়ে গেছেন যে মরু ভাস্কর নজরুল। এই মরু ভাস্কর না, এটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে যে মরু ভাস্কর কাব্যগ্রন্থের বিষয়বস্তু কি? মরু ভাস্কর কাব্যগ্রন্থের বিষয়বস্তু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরু ভাস্কর কাব্যগ্রন্থের বিষয়বস্তু কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে লেখা। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পদবী এবং পুরস্কার। আসুন দেখে আসি এক নজরে। এখনই মুখস্থ হয়ে যাবে। ২ মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে। দেখুন, কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি প্রদান করেন ২ টা বিশ্ববিদ্যালয় থেকে। একটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ১৯৬৯ সালে। কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি প্রদান করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কত সালে? ১৯৬৯ সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে। দুটোর মধ্যে কতটা মিল দেখুন। যে ডিলিট উপাধি প্রদান করেন, হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ১৯৬৯ সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করেন ১৯৭৪ সালে। এরপরে স্বাধীনতা পুরস্কার পান ১৯৭৭ সালে। কাজী নজরুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পান কত সালে? ১৯৭৭ সালে। এবার ২১শে পদক পান ১৯৭৬ সালে। তিনি যে বছর মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন এবং ১৯৭৬ সালে তাকে একুশে পদক দেয়া হয় এবং একুশে পদক দেয় কে? বাংলাদেশ সরকার। একুশে পদক কাজী নজরুল ইসলামকে দেয় কে? বাংলাদেশ সরকার। এরপরে
জগত্তারিণী স্বর্ণপদক। জগত্তারিণী স্বর্ণপদকটা হচ্ছে 1945 সালে। কাজী নজরুল ইসলাম জগত্তারিণী স্বর্ণপদক পান কত সালে? 1945 সালে। দেয় কে? কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপরে পদ্মভূষণ। পদ্মভূষণ উপাধিটা দেওয়া হয় হচ্ছে ভারত সরকার প্রত্যয়। তাহলে কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিটা দেয় কে? ভারত সরকার। কত সালে দেয়? 1970। এই সবগুলোর মধ্যে সবথেকে বেশি আসা প্রশ্ন হচ্ছে এই পদ্মভূষণ। এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে ভারত সরকার কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধি দেয় কত সালে? ১৯৬০ সালে। প্রশ্ন আসে কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধি দেয় কে? ভারত সরকার। চলুন একবার রিপিট করে আসি। দেখি আমাদের মুখস্থ হইল কিনা। ১ম এ দেখছিলাম ডিলিট উপাধি। কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি প্রদান করেন ২ টা বিশ্ববিদ্যালয়। একটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রকাশ করেন? ১৯৬৯ সালে তাকে ডিলিট উপাধি দেন এবং ১৯৭৪ সালে ১৯০০ এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি প্রদান করেন এবং স্বাধীনতা পুরস্কার পান ১৯৭৭ সালে। তিনি কিন্তু মারা যান ১৯৭৬ সালে এবং স্বাধীনতা পুরস্কার পান কত সালে? ১৯৭৭ সালে। একমাত্র পুরস্কার যেটা তিনি মৃত্যুর পর পান, কাজী নজরুল ইসলাম মৃত্যুর পর কোন পুরস্কার পেয়েছিলেন? সেটা হবে স্বাধীনতা পুরস্কার। এরপর ২১শে পুরস্কার, ২১শে পদক। ২১শে পদক পান হচ্ছে ১৯৭৬ সালে যে বছর তিনি মৃত্যুবরণ করেন সেই বছর। সেটা কে দিয়েছিল? বাংলাদেশ সরকার। এবং জগত্তারিণী স্বর্ণপদক কোন বিশ্ববিদ্যালয় দিয়েছিল? জগত্তারিণী স্বর্ণপদক দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কত সালে দেওয়া হয়? ১৯৪৫ সালে। এবং পদ্মভূষণ উপাধি দেয় হচ্ছে ভারত সরকার কর্তৃক কত সালে? ১৯৬০ সালে। আমি হচ্ছে ২ টা বিষয় মানে বলছিলাম যে কাজী নজরুল ইসলামের কোন লেখা কাকে মানে উৎসর্গ করেন। তার মধ্যে আরেকটা বিষয় যুক্ত হবে সেটা হচ্ছে বাঁধনহারা। বলুন তো বাঁধনহারা কিসের নাম? অবশ্যই বাঁধনহারা হচ্ছে একটা উপন্যাসের নাম। বাঁধনহারা উপন্যাস কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন? নলিনীকান্ত সরকারকে। কাকে উৎসর্গ করেন? নলিনীকান্ত সরকারকে। এবারে আমরা কাজী নজরুল ইসলামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দেখো কাজী নজরুল ইসলাম কবে, কোথায়, কিভাবে, কখন মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন হচ্ছে ১৯৭৬ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯শে আগস্ট। কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি কত বছর বেঁচে ছিলেন? মাত্র ৭৭ বছর বেঁচে ছিলেন। কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে ১৮৯৯ আর মৃত্যুবরণ করেছেন ১৯৭৬ মানে ৯৯ করলে হবে মাত্র ৭৭ বছর। এই বাংলাদেশের যে জাতীয় কবি, এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত বছর বেঁচে ছিলেন? মাত্র ৭৭ বছর বেঁচে ছিলেন। এরপরে সমাধি। কাজী নজরুল ইসলামের সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মসজিদের পাশে কেন তাকে সমাহিত করা হলো? তার একটা গানের মধ্যে তার ২৯০০ মতো প্রায় গান লিখেছিলেন। তার একটা গানের মধ্যে তিনি বলেছিলেন, "মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই।" এই কথাটাকে কেন্দ্র করে, এই কথাটাকে স্মরণ করে, এই কথাটাকে ধারণ করে কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছিল।